বিলের কাগজ দে। ওস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত কিডস হেলথ ডে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন শিশুদের স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন পুষ্টিবিদ সিরাজা মুনিরা। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক বুঝতেই পারছেন আমাদের গেস্ট একজন পুষ্টিবিদ। তাহলে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় শিশুদের খাবারের তালিকায় ফাস্ট ফুড নাকি স্মার্ট ফুড। তার আগে আরেকটি অনুরোধ, সবাই এই অনুষ্ঠানটিকে লাইক এবং শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ম্যাম, আপনার কাছে প্রথমে আমি জানতে চাই যে ফাস্ট ফুড আর স্মার্ট ফুড কি? ফাস্ট ফুড, তুমি বলো ফাস্ট ফুডটা কি? ফাস্ট ফুডের মধ্যে কিন্তু এটার নামের অর্থনিহিত আছে। ফাস্ট ফুড আমার মনে হয় যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর বা কুইক ফুড বলা যায়। ফাস্ট মানে কি? তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি তৈরি হবে সেই খাবারটা, সেটাই ফাস্ট ফুড। আর স্মার্ট ফুড মানে কি? যে আমি স্মার্টলি চুজ করব বিভিন্ন ধরনের খাবার থেকে। তো ফাস্ট ফুডটা হচ্ছে এমন একটা খাবার যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি হবে, প্যাকেটজাত হবে, রঙিন মোড়কে সাজানো থাকবে এবং যেগুলো খেলে আমাদের শরীরে যে পুষ্টি উপাদান দরকার তার থেকে ক্যালোরি বেশি পাবো, যেটাকে আমরা বলি এমটি ক্যালোরি, মানে খালি ক্যালোরি, মানে শুধু ক্যালোরি পাবো। কিন্তু দেখা যায় যে সেগুলো বারবার প্রসেস হওয়ার কারণে, প্যাকেটজাত হওয়ার কারণে সেগুলো সাধারণত অনেক বেশি ক্যালোরি বহন করে, কিন্তু যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের জন্য জরুরি সেগুলো তার মধ্যে থাকে না, অনুপস্থিত থাকে। তো ফাস্টফুড তৈরি করার ক্ষেত্রে যেসব উপাদান মানে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যেমন হচ্ছে প্রসেস হুইট ফ্লাওয়ার, গমের তৈরি খাবার যেগুলো হচ্ছে প্রসেস গম, সেটা দিয়ে তৈরি করা হয়। অনেক বেশি রিফাইন্ড সুগার ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে রিফাইন্ড সুগার যেটা হচ্ছে অনেক প্রসেস করে আসে এবং সেটাকে অনেক বেশি তেলে ভাজা হয় অথবা তৈলাক্ত খাবারগুলো ওখানে ইউজ করা হয়। তো এটা অনেক কুইক, মানে কুইক করার জন্য এটাকে অনেক প্রসেস করা হয়েছে এবং সেটা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে এবং সেটা তখন আমরা খেয়ে সাধারণত দেখা যায় যে মনের তৃপ্তি হয়, বাট হচ্ছে আমাদের শরীরের যে শরীরবৃত্তীয় চাহিদার জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা অত সহজে পাই না। জি, স্মার্ট ফুডের একটু তালিকা যদি। হ্যাঁ, স্মার্ট ফুড বলতে আমরা বুঝি, আসলে স্মার্ট ফুড বলতে হচ্ছে একটা ব্যালেন্স খাবারকে বোঝায়, যেখানে আমাদের যে খাদ্য উপাদানগুলো রয়েছে মূলত 5টা খাদ্য উপাদান সেখানে উপস্থিত থাকতে হয়। সেটা হচ্ছে শর্করা, আমিষ, ভিটামিন, মিনারেলস, পানি এবং হচ্ছে তেল এবং তেলযুক্ত খাবার। তো এইগুলোর কম্বিনেশনে যে খাবারটা তৈরি হয় সেটা হচ্ছে একটা স্মার্ট ফুড এবং স্মার্টলি সেটা চুজ করা হয় কারণ হচ্ছে আমি বেছে শুনে নিশ্চিত হয়ে তারপর সেটাকে খাবো। তার মানে হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি সেটা আমার দৈনিক ক্যালোরি চাহিদা পূরণ করার পাশাপাশি আমার শরীরবৃত্তীয় কাজগুলো করার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিচ্ছে কিনা, শর্করা খাবার দিচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণে স্নেহজাতীয় পদার্থ বা ফ্যাট দিচ্ছে কিনা, যেগুলো গুড ফ্যাট বলে থাকি আমরা, সেগুলো দিচ্ছে কিনা। তো স্মার্ট ফুডের তালিকায় বলতে হচ্ছে আমরা যে কোনো একটা ফাস্ট ফুড যদি চিন্তা করি, তুমি সাধারণত কোন ফাস্ট ফুডটা বাইরে বেশি খাও? আমি সাধারণত ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বেশি পছন্দ করি। ওকে, তো ফ্রেঞ্চ ফ্রাইটা যখন বাসায় বানানো হবে তখন এক রকমের বানানো হবে, যখন আমরা হচ্ছে দোকানে যে খাবো তখন আরেকভাবে বানানো হবে। যেমন ধরি দোকানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে আসে, সেটাকে হচ্ছে প্রসেসিং করে সেটার ভিতরে এক্সট্রা করে প্রিজারভেটিভস দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, তারপরে কিছুটা হালকা ভেজে তারপরে হচ্ছে প্যাকেজ করে দোকানে পাঠানো হয়, দেন আবার এটাকে ভাজা হয়, দেন হচ্ছে আমাদের সামনে আসে।
কিন্তু এটা তখনই স্মার্ট হবে যখন আমি হচ্ছে বাসায় এটাকে নিজ হাতে তৈরি করে রাখবো। আমরা 2-1 দিনেরটা একসাথে তৈরি করে রাখতে পারি এবং সেটা হচ্ছে অল্প তেলে ভেজে তুলবো। এবং এখন স্মার্টলি ব্যবহার করার জন্য অনেক গ্যাজেট আছে, যে অ্যাপ্লায়েন্স বলি যেগুলোকে আমরা, যেমন হচ্ছে এয়ার ফ্রায়ার। অতিরিক্ত তেল খেতে না চাইলে আমরা এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারি, সেখানে আমরা ভেজে নিতে পারি। তারপরে হচ্ছে সেইটাকে আমরা অল্প তেলে, যেমন হচ্ছে শিশুদের জন্য কিছু স্নেহ জাতীয় পদার্থ দরকার হয়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বাটার আমরা দিতে পারি। তো অল্প বাটারে সেই ফ্রেঞ্চ ফ্রাইটা যদি আমি বাসায় তৈরি করে খাই, সেই ফাস্ট ফুডটাই কিন্তু স্মার্ট ফুডে পরিণত হতে পারে। আচ্ছা, জি জি। আর এই জন্য বাসায় যদি আমরা ফ্রেঞ্চ ফ্রাই ভাজি, সেক্ষেত্রে তো একই তেল আর বারবার ব্যবহার করা লাগতে পারে না। অবশ্যই না, কারণ আমি অল্প তেলে ভাজবো এবং সেই তেলটা আবার ছেঁকে নিয়ে, অবশ্যই ছাকতে হবে, ছেঁকে নিয়ে পুনরায় যে কোনো রান্নায় ব্যবহার করে ফেলতে পারি। তাহলে হচ্ছে আমার সেটা 3-4 দিন পর্যন্ত একই তেলে ভাজতে হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে আমার তেলের ওয়েস্টেজও হচ্ছে না। আর রেস্টুরেন্টে যে বারবার তেলে ভাজা করে, এটার জন্য কি আমাদের হার্মফুল কোনো এফেক্ট হয় বডিতে? অবশ্যই। তেলের একটা স্মোক পয়েন্ট বলি আমরা আছে, তো বারবার ওই টেম্পারেচারে যদি তেলকে উত্তপ্ত করা হয় তাহলে সেটা র্যান্সিড হয়ে যায়, যেটাকে আমরা বলি হাইড্রোজিনেশন হওয়া বা ট্রান্স ফ্যাট। ঠিক আছে, তো তেলটা বারবার উত্তপ্ত হবে তত সেটা ট্রান্স ফ্যাটে পরিণত হবে এবং সেটা আমাদের বডিতে যে হার্টের রোগ হওয়ার ক্ষমতা বাড়িয়ে দিবে, কোলেস্ট্রল হওয়ার প্রবণতা বাড়িয়ে দিবে। আচ্ছা, এখন আমি জানতে চাই যে কিছু শিশুদের দাঁত পোকা রোধে কোনো ধরনের খাবার খাওয়ানো উচিত, বা এটা কেন হতে পারে? এটা কি কোনো খাবারের জন্য হতে পারে? ওকে, সাধারণত আমরা দেখি যেসব বাচ্চারা 2 বছর থেকে 5 বছর বয়সী হয় তাদের দাঁতে পোকা দেখা যায়। কারণ হচ্ছে 8 মাস বয়স থেকে মোটামুটি একটা শিশুর দাঁত ওঠা শুরু হয়ে যায় এবং ওই সময়ে বাচ্চা অনেক সময় দুধ খায়, তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খায়। সাধারণত ডেন্টাল ক্যারিস বা দাঁতের যে পোকা রোগ আমরা বলি, সেটা হয় মিষ্টি জাতীয় খাবার দীর্ঘক্ষণ মুখে থাকার কারণে, সেখান থেকে এই ক্যাভিটি বা ক্যারিসটা তৈরি হয়। তো এইসব শিশুরা যখন হচ্ছে দুধ খেয়ে মুখ ধোয় না, দাঁত ব্রাশ করে না, মিষ্টি জাতীয় খাবার খেয়ে কুলি করে না বা হচ্ছে অন্য খাবার আর খাচ্ছে না, তখন দেখা যায় এই ক্যারিসগুলো বেশি হয়। তো এটা রোধ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শিশুকে ছোটবেলা থেকেই দাঁত ব্রাশ করার অভ্যাস করতে হবে। এর সাথে সাথে যেসব শিশুরা মায়ের বুকের দুধ খায় অথবা হচ্ছে অন্য খাবার খায় এবং রাতের বেলা ঘুমের মধ্যে যারা হচ্ছে শিশুকে যে কোনো খাবার খাওয়ায়, অনেকেই প্র্যাকটিস করে এটা, তো এটা একেবারেই প্রহিবিটেড। মায়ের বুকের দুধ খাওয়ানোর পরেও যেসব শিশুদের দাঁত উঠেছে তাদেরকে পাতলা কাপড় দিয়ে মুছিয়ে ফেলতে বলি আমরা, যাতে হচ্ছে তার যে নতুন দাঁতটা উঠছে সেটাতে ক্যারিস না হয়। এবং অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো থেকে বিরত রাখতে বলি, যাতে এই ডেন্টাল ক্যারিসগুলো না হয়। তাতে দেখা যায় দাঁতের সুরক্ষা থাকে। আবার অনেক সময় কিছু হচ্ছে মেডিসিনের কারণেও হয় বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে মুখে যদি অনেক বেশি জার্মসগুলো থেকে যায়, তখনও হচ্ছে ডেন্টাল ক্যারিস হয়। তো সেসব ক্ষেত্রে একটাই কথা, সেটা হচ্ছে আমাকে ইমিউনিটি বাড়াতে হবে এবং শিশুকে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স খাবার খাওয়ানো শেখাতে হবে। তাহলে এই পোকা রোধে কোন ধরনের খাবার খাওয়া উচিত? এই পোকা রোধে আমরা জানি কি দাঁতের গঠন কিভাবে তৈরি হয়, তুমি বলতে পারো? দাঁতের গঠন বলতে আমাদের দাঁত যে আছে এটা কি কি দিয়ে তৈরি? এটা আমি ঠিক জানি না। ম্যাক্সিমাম হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তৈরি, ভিটামিন ডি দিয়ে তৈরি। তো ক্যালসিয়াম ভিটামিন ডি যুক্ত খাবার সেগুলো আমরা খেতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ফোনটা একটু ধরে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শাকিল বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার ওয়াইফ এবং বাচ্চারা ফাস্টফুড বেশি পছন্দ করে। ফাস্টফুড না আর কি, ফুচকা বেশি পছন্দ করে। আসলে এই ফুচকাটা কি ফাস্টফুডের অন্তর্ভুক্ত? যদি ফাস্টফুডের অন্তর্ভুক্ত হয় তাহলে এটা কি কোনো ক্ষতিকারক কিনা, যদি জানাতেন তাহলে। ম্যাম উত্তরটা প্লিজ দিবেন। আচ্ছা, ফুচকা এখন আমরা ফাস্টফুডের অন্তর্ভুক্ত আসলে করতে পারি, কারণ ফুচকা যেটা ভাজা হচ্ছে সেটাও বারবার একই তেলে ভাজা হচ্ছে। যারা ভাজছেন তারা কি তেল ব্যবহার করছেন আমি আসলে জানি না, এবং তারা অনেক বাল্ক পরিমাণে ফুচকা বানায়, সেটাকে বারবার একই তেলে ভাজতে থাকে। এবং ফুচকার যে ব্যাটার বা হচ্ছে যে ডোটা তৈরি হয় সেটাও হচ্ছে রিফাইন্ড ফ্লাওয়ার দিয়ে তৈরি হয়। এবং যে ডাল এবং আলুর যে কম্বিনেশনে চটপটির ডালটা তৈরি হয় সেটাও হচ্ছে দীর্ঘক্ষণ অনেক সময় আগে
প্রসেস করা হয়। কারণ একজন দোকানি যদি 3টার সময় তার দোকান শুরু করতে হয় তাহলে নিশ্চয়ই তিনি প্রিপারেশন নেন রাতের বেলা থেকে বা সকাল 7টা 8টা থেকে। তখন যদি খাবারটা প্রসেস করা হয় তাহলে সেই খাবারটা যখন বাহিরে নিয়ে এসে বসবে তো তিনি তো প্রিজার্ভ করছেন না ঠিক মতো। কারণ আমরা জানি একটা খাবার রান্না করার 4 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে তাতে ব্যাকটেরিয়াল গ্রোথ শুরু হয়ে যায় এবং সেটাকে আমাদের তাহলে ভালো করে প্রিজার্ভ করতে হবে। কিন্তু আমরা দেখি যে উনি ওটা নিয়ে রাস্তায় বসে গেছেন। তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল অ্যাটাকের সম্মুখীন হই। তাতে ব্যাকটেরিয়াল গ্রোথ অনেক বেশি হয়, স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এবং ফুচকার যে টকটা থাকে এটা খেতে অনেক ইয়াম্মি থাকে, কিন্তু সেটার মধ্যে কি থাকে, সেটা কি পানি দিয়ে বানানো সেটা কি আমরা জানি না। কি পানি সে ইউজ করছে সেটা আমি জানি না। এবং ইভেন এমনও হয়, আমি এমনও দেখেছি যে ব্যক্তি ফুচকাটা তৈরি করছে বা ফুচকার যে পানিটা তৈরি করছে তিনি আগের দিনে পানির ভিতরেই দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস সেখানে কিন্তু অনেক ব্যাকটেরিয়া রয়েছে। যে আগের দিনের টকটা যেহেতু ওটা টক লাগে, তো খাবার যখন টক হয়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেটার টেস্ট বোঝা যায় না। তো আগের দিনেরটার মধ্যে টক বানানো হয়েছে সেটা অনেক সময় বোঝাও যায় না। তো সেটাই আমরা মজা করে খেয়ে ফেলি। তো যেহেতু এটা বাহিরের খাবার, রাস্তার স্ট্রিট ফুডের মধ্যে পড়ে যায় এবং এই ধরনের প্রসেসিংয়ের মধ্যে পড়ে, তাই আমরা এটাকে ফাস্ট ফুডের মধ্যে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে ফুচকা কেন আমরা বাসায় বানিয়ে খেতে পারবো না? অবশ্যই বাসায় বানিয়ে খাওয়া যাবে। এখন অনেক সময় দেখা যায় যে খুব ইজিলি বাসাতে আমরা ফুচকার ডোটা বানিয়ে নিয়ে নর্মালি কিন্তু বানিয়ে খেতে পারি বাসায়। তো যার ফুচকা খেতে পছন্দ তার নিশ্চয়ই ফুচকা বানাতেও ভালো লাগবে, তো সে বাসায় বানিয়ে খাবে। জি, পরের প্রশ্ন চলে যাই। ফাস্ট ফুড বলতে কি সব খাবার ক্ষতিকর হতে পারে? ফাস্ট ফুড বলতেই যে সেটা ক্ষতিকর এটা বলা আসলে অপেক্ষা রাখে না। হ্যাঁ, যে ফাস্ট ফুড মানেই ক্ষতিকর এরকমের না। ব্যাপারটা হচ্ছে এটা অনেক তাড়াতাড়ি তৈরি হচ্ছে এবং সেটা কোন জায়গায় কোন পরিবেশে তার কোয়ালিটিটা কি সেটা আমাকে দেখতে হবে এবং সেটা বারবার আমরা খাচ্ছি কিনা। যেমন একটা কোয়েশ্চেন করি তোমাকে, তুমি সপ্তাহে কয়দিন বাহিরের খাবার খাও? সপ্তাহে মাঝে মাঝে খাই না, কিন্তু যদি খেতে চাই তাহলে 1-2 দিন বা 3 দিন হতে পারে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ 5 থেকে 16 বছর বয়সী বাচ্চারা যারা স্কুল গোয়িং, তাদেরকে আমি যখন দেখি, আমার যে পেশেন্ট আসে বা আমি যাদেরকে দেখি তাদের মধ্যে দেখা যাচ্ছে 60% 5 থেকে 16 বছরী বাচ্চারা ম্যাক্সিমামই তারা একটা স্ন্যাক আইটেম এবং লাঞ্চ আইটেমটা বাহিরে থাকে। বেশিরভাগ ছেলেরা যাদের ডে শিফটে স্কুল থাকে তারা দুপুরের লাঞ্চটা বাহিরেই করে এবং সেটা ফাস্ট ফুড থাকে। তো এখানে কথা, সে সপ্তাহের 6 দিন অন্তত পক্ষে যদি স্কুলে যায়, সে বাহিরের খাবার 6 দিন খাচ্ছে, দেন বাহিরের সেই খাবারটা সে যখন খাচ্ছে তখন কিন্তু ফাস্টফুডটাই খাচ্ছে। কারণ সে বার্গার পছন্দ করছে, যেটা কিনা অনেক আগে তৈরিকৃত এবং প্রসেস করা, এবং সে বাসার খাবার নিয়ে যাচ্ছে না। তো যার কারণে দেখা যাচ্ছে ফাস্টফুডটা তখন তার জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। এখন আমরা যদি চিন্তা করি যে অনেকে ভালো মানের রেস্তোরাঁ বা এগুলোতে দেখা যায় অনেক হাইজিনিটি মেনটেন করে ভালো খাবার আমাদের জন্য প্রিপারেশন যদি করে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে যে আমরা হয়তো সপ্তাহে 1 দিন মনের খোরাক পূরণ করার জন্য, আনন্দ পাওয়ার জন্য আউটিংয়ে যাই না আমরা, তাহলে সেই সময় তো নিশ্চয়ই আমরা সব বাটি ঘাটি নিয়ে আউটিংয়ে যাব না। তো সেক্ষেত্রে আমাদের আশেপাশে যেটা আমরা পাবো সেটাই তো খাবো। তো সেই প্রেফারেন্সে আমরা সেই সময় ভালো মানের জায়গা থেকে ভালো, এখন স্ট্রিট ফুডে অনেক সময় দেখা যায় হাইজিনিটি মেনটেন করে, তারা টেম্পারেচার ঠিকঠাক রেখে তারপর খাবার প্রিজার্ভ করে, সেগুলো আমরা খেতে পারি। আচ্ছা, একটা 9-10 বছরের বাচ্চা 3 বেলা ভাত খাচ্ছে কিন্তু তাও তার হেলথ মেনটেন করতে পারছে না, তাহলে এই বয়সে বাচ্চাদের খাওয়ার রুটিনটা কি হতে পারে? ওকে, একটা 9-10 বছরের বাচ্চা, তার কিন্তু এখন গ্রোথ পিরিয়ড। তার সে এখন খেলবে, বড় হবে, হঠাৎ করে বড় হবে, তার একটা পিউবার্টির সময় বলি আমরা, যে হঠাৎ করে শারীরিক গঠন চেঞ্জ হওয়া, সেটা একটা সময়। এবং এই সময় বাচ্চারা অনেক বেশি ছুটোছুটি করে, স্কুলে গেলে খেলাধুলা করে, তো সেই সময় তার ক্যালোরি চাহিদা অনেক বেশি থাকে। সাধারণত 3 বেলা একটা বড় খাবার, 3 বেলা বড় বড় ধরনের খাবার, যেটা 200 ক্যালোরি প্লাস হবে, এবং 2টা স্ন্যাক্স যেটা কিনা 100 ক্যালোরি প্লাস হতে পারে, সেটা কিন্তু এই 9 থেকে 10 বছর বয়সী বাচ্চারা খেতে পারে। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে উনি যদি 3 বেলা ভাতও খায়, তার সাথে অবশ্যই যে 5টি উপাদানের কথা বলেছি,
শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, তারপরে তার সাথে স্নেহ জাতীয় খাবার, এগুলো তার খাবারের কম্বিনেশনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে শুধু ভাত না, ভাতের সাথে সবজি অবশ্যই খেতে হবে, মাছ মুরগি রাখতে হবে। অনেক বাচ্চারা শাক সবজি একবারই খেতে চায় না, এটা করা যাবে না। তাকে অবশ্যই দিনের কোনো না কোনো মিলে একটা ভালো অ্যামাউন্টে, আমরা সাধারণত বলে থাকি সার্ভিং সাইজে, যে 1 সার্ভিংস থেকে 2 সার্ভিংস পরিমাণ শাক এবং 2 সার্ভিংস থেকে 3 সার্ভিংস পরিমাণ সবজি তাকে খেতে হবে। তাহলে দেখা যাবে যে তিনি অনেক ভালো থাকবে। এবং এছাড়াও আরও হচ্ছে ব্রেন ফুড যেগুলোকে আমরা বলি, সেগুলো হচ্ছে খেতে হবে, যেমন বাদাম খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে। তাহলে দেখা যাবে তার খাবারটা ব্যালেন্স মিল হবে। এবং ব্যালেন্স মিল খেলে একটা মানুষ যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কখনো তার ওয়েট গেইন করার জন্য দরকার হলে গেইন হয়ে যায়, আবার হচ্ছে যদি ওয়েট লস করার দরকার হয়, মানে হেলদি ওয়েট আমরা যেটা বলি, সেটা এমনি অ্যাচিভ হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের দর্শক জানতে চেয়েছে যে শিশুদের জন্য মায়েরা যদি ডায়েট চার্ট করেন, সেখানে কি কি খাবার থাকা দরকার? ওকে, আবার সেই একই কথা, মানে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে মায়েদের জন্যই বলছি, বা যিনি খাবার বাসায় প্রিপারেশন করবেন তার জন্যই বলছি, যে একটা শিশুর জন্য সে যখন 2 বছর হয়ে যায়, তার ফ্যামিলির খাবারই সে খেতে পারে, মার আলাদা করে রান্না করার প্রয়োজন নাই। আমরা বাসায় যে স্বাভাবিক খাবার খাই, সেটা ব্যালেন্স অ্যামাউন্টে খেলেই কিন্তু শিশুর জন্য যথেষ্ট। তার জন্য রকেট সায়েন্স দিয়ে কোনো খাবার তৈরি করার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো তুমি সাধারণত বাসায় কি কি খাও আমাকে একটু বলবে? আমি ভাত খাই, কিন্তু মাঝে মাঝে আমার আম্মু ইভিনিং স্ন্যাক্সও রান্না করে। ওকে, সেখানে ভাজি থাকতে পারে বা মিষ্টি থাকতে পারে, এগুলাই আর কি। ওকে, নিশ্চয় প্রতিদিন তুমি ডিপ ফ্রাইড আইটেম খাও না, তোমার আম্মা ইভিনিং স্ন্যাক্স সেটা তৈরি করে না। সকালে কি খাও? সকালে আমি সাধারণত ভাতই খাই, ভাতের সাথে সবজি থাকে, মাছ বা গোশত থাকে। ওকে, দেন তারপরে আমার স্কুলে যাওয়া লাগে, না হলে বাসায় থাকি। দুপুরে খাই, কিন্তু মাঝে মাঝে খাবারের মাঝখানেও কয়েকটা স্ন্যাক্সও খেতে হয়, খাই আমি আর কি। আচ্ছা, তো সকাল থেকে দুপুরের মাঝখানে তোমাকে একটা স্ন্যাক্স রাখতে হবে, কয়েকটা না, একটা স্ন্যাক্স, এবং সেই স্ন্যাক্সটা 100 ক্যালোরি এনরিচ হলো কিনা, এবং স্ন্যাক্সটা হতে হবে ছোট্ট সুন্দর, এবং একই খাবার বারবার রিপিট করা যাবে না। শনিবার আমি যদি এক খাবার খাই, রবিবার আরেক খাবার খাবো, মঙ্গলবার আরেক খাবার খাবো, বুধবার আরেক খাবার খাবো। ঠিক আছে, যেমন হচ্ছে আমি শনিবার দিন বাদাম খেলাম 1 মুঠ, রবিবার দিন আমি হচ্ছে টক দই খেলাম ফল দিয়ে, সোমবার দিন আমি অনেকগুলো প্ল্যানের কথা বলছি যেভাবে মারা সাজাতে পারে। তারপরে হচ্ছে বুধবার দিন আমার হচ্ছে কিছুই ভালো লাগছে না, কিছুই খেতে ইচ্ছা করছে না, তোমার হয়তো মুড ভালো নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটু ফালুদা বানিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপরে দিন তোমার মনে হচ্ছে যে সকালের খাবারটা একদমই কেমন গ্লুমি হয়ে গেছে, আমার ভালো লাগছে না, তাহলে আমি কি খাবো, একটু চটপটা খেতে পারি, তাহলে ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেতে পারি, তাই না? সেটা আর সার্ভিক্স পরিমাণে একটু অল্প পরিমাণে আমি নিতে পারি। তো সকালের খাবার আমরা রুটি খেলাম, ডিম খেলাম, সবজি খেলাম, তারপরে একটা স্ন্যাক্স নিলাম, দুপুরের খাবার খেলাম, দুপুরে সাধারণত ভাত সবজি মাছ মুরগি যা হয় সেটা খেলাম। বিকালের দিকে আমরা একটা হালকা নাস্তা নিতে পারি, সেখানে দুধের আইটেম রাখলে সব থেকে বেশি ভালো হয়, যেমন হচ্ছে 1 গ্লাস দুধ খেতে পারি, অথবা দই খেতে পারি, অথবা সেমাই, পায়েস, পুডিং, দুধের অনেক খাবার হতে পারে, সেটা খেতে পারি। রাতের বেলা আবার দুপুরের মতো মিল নিতে পারি, এবং অবশ্যই রাতের খাবারটা আমরা শোয়ার 2 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করব, যাতে আমাদের হজমে ব্যাঘাত না হয়। এরপরে রাতে ঘুমানোর আগে যদি একটু টুকটাক ক্ষুধা লাগে, তাহলে টুকটাক খাবার বাসায় যেটা থাকে সেটা নিতে পারি, সেটা ম্যান্ডেটরি না। তবে 3 বেলা এই ভারী খাবার আর 2 বেলা স্ন্যাক্স হলে কিন্তু একটা মানুষের জন্য পর্যাপ্ত। জি, ধন্যবাদ। এখন আমি জিজ্ঞেস করতে চাই যে বাজারে পোল্ট্রি মুরগির যে ডিমগুলো কিনতে পাওয়া যায়, তা কতটুকু স্বাস্থ্যসম্মত? বাজারে যে পোলট্রি মুরগির ডিম পাওয়া যায়, সেটা সাধারণত কমার্শিয়ালি তৈরি করা পোলট্রি মুরগির ফার্ম থেকে আসে। তো আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি, সেগুলো অনেক সেফ বলা যায়। ঠিক আছে, কারণ হচ্ছে এখন পোলট্রি ফিডটাকে ফিডিং মানে একটা রুলস আছে, সেই গাইডলাইন্স অনুসারে খাওয়ানো হয়। তো সাধারণত পোলট্রি মুরগির যে সমস্যাটা হয় ডিমে, সেটা হচ্ছে পোলট্রি ফিড থেকে হয়। অতিরিক্ত খাওয়ানো, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া, অতিরিক্ত হরমোন দেওয়া, এগুলো তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করা এবং হচ্ছে ডিম প্রোডাকশনের জন্য বাধ্য করা। তো এরকমের হলে তখন হচ্ছে ডিমে একটু কোয়ালিটি চেঞ্জ আসে। এছাড়া ডিম সাধারণত অনেকটাই সেফ।
ঠিক আছে। আমরা যদি বলে থাকি যে একটা দেশি মুরগির ডিম আর একটা যদি পোলট্রি মুরগির ডিমের মধ্যে কতখানি পার্থক্য, তাহলে আপাত দৃষ্টিতে তেমন কোনো পার্থক্য নেই। প্রোটিন, কোলিন এবং হচ্ছে ভিটামিন ডি সেম পরিমাণেই থাকে, শুধু সাইজ হয়তো একটু বেশ কম হয়। দেশি মুরগির ডিমটা একটু ছোট সাইজের হয় আর ফার্মের মুরগির ডিমটা একটু বড় সাইজের হয়। তো নিশ্চিন্তে আমরা ফার্মের মুরগির ডিম খেতে পারি। এখন পর্যন্ত কোনো গবেষণা এরকমের দেখা যায়নি যে হচ্ছে এই পোলট্রি ফার্মের মুরগিতে প্রবলেম আছে। এবং হরমোন এবং অ্যান্টিবায়োটিক যদি যথেচ্ছ ব্যবহার হয়, মানে বেশি ব্যবহার হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হয়, এছাড়া তেমন কোনো প্রবলেম হয় না। জি, তাহলে পোলট্রি মুরগির ক্ষেত্রে কি এটা আলাদা? পোলট্রি গোশত পোলট্রি মুরগির জন্য, হ্যাঁ, পোলট্রি মুরগি খাওয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং অনেক সময় দেখা যায় ওই যে যেসব মুরগি ডিম পাড়ে, ডিম পাড়ার পরে তাদেরকে আবার হচ্ছে ওভারফিড করিয়ে সেটাকে একটা নির্দিষ্ট ওজনে নিয়ে আসতে পোলট্রি ব্যবসায়ীরা অনেক ধরনের হরমোন ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে শিশু এবং হচ্ছে বিশেষ করে যারা প্রেগনেন্সি ওমেন আছেন তাদের জন্য এটা হচ্ছে হার্মফুল হতে পারে। তো সপ্তাহে অন্তত পক্ষে আমরা যেমন প্রতিদিনই পোলট্রি মুরগি খেয়ে যাই, সেরকমের না খেয়ে আমরা সপ্তাহে 2 দিন পোলট্রি মুরগি খেতে পারি। অন্যান্য দিন মাছ থেকে নিতে পারি, অন্যান্য দিন হচ্ছে অন্যান্য খাবার থেকে নিতে পারি। প্রোটিন তো অনেক খাবারেই আছে, সেই খাবার থেকে নিতে পারি, ডাল জাতীয় খাবার থেকে নিতে পারি। জি, এবার একজন দর্শক প্রশ্ন করেছে যে শিশু জন্মের পরপরই যদি মায়ের দুধের অভাব থাকে তাহলে সেটা কি দিয়ে পূরণ করা যেতে পারে? আচ্ছা, শিশুর জন্মের পর মায়ের দুধের অভাব থাকলে কি দিয়ে পূরণ করা যেতে পারে? আসলে এটা হচ্ছে খুবই কমপ্লেক্স একটা কোয়েশ্চেন। কারণ হচ্ছে শিশুর জন্য মায়ের বুকের দুধ প্রধান খাবার, মায়ের বুকের দুধ একমাত্র খাবার, মায়ের বুকের দুধ সর্বোচ্চ খাবার। তার জন্য কোনো বিকল্প কিছু আসলে এই পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা বাধ্য হই শিশুকে বাঁচানোর জন্য। যেমন হচ্ছে মা অসুস্থ, বাচ্চাকে ব্রেস্টফিডিং করাতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে সেই বাচ্চার কি হবে? অথবা এমন সিচুয়েশন হলো বাচ্চা এমন অসুস্থ যে হচ্ছে মায়ের বুকের দুধ টেনে খেতে পারছে না, এবং মা এমন রোগে আক্রান্ত যে তার বুকের দুধ খাওয়ানো নিষেধ। যেমন হচ্ছে যদি HIV আক্রান্ত হয় মা, তাহলে মায়ের বুকের দুধ বাচ্চাকে দেওয়া হয় না। এবং কোনো ক্ষেত্রে মেডিকেশন চললে, যেমন হচ্ছে ক্যান্সারের মেডিকেশন যদি চলে মায়ের, তাহলে সেক্ষেত্রে মায়ের বুকের দুধ দেওয়া হয় না। এছাড়া বাচ্চার যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, মানে মায়ের বুকের দুধে যদি তার হজমে সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রেও তাকে মায়ের বুকের দুধ দেওয়া যায় না। তো এই সকল কমপ্লিকেটেড কেসে সাধারণত পেডিয়াট্রিশিয়ানরা ডিসিশন নেন যে আসলে শিশুকে কি ধরনের খাবার দেওয়া যেতে পারে। তো সেই খাবারের মধ্যে সাধারণত আমরা ইনফ্যান্ট ফর্মুলা ইউজ করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা প্রি টার্ম হয়, মানে আগেই ডেলিভারি হয়ে যায়, সেই বাচ্চার জন্য আমাদের হচ্ছে স্পেশাল ফর্মুলা থাকে। সেগুলো হচ্ছে পেডিয়াট্রিশিয়ান অথবা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী তাদেরকে দিতে হয়। এইটা এমন কোনো ফ্যান্সি না যে আমার বাচ্চাকে কিছুই খাচ্ছে না, বুকের দুধ পাচ্ছে না, আমি এখন এনে এখন দিয়ে দিলাম, এরকম কোনো ফ্যান্সি খাবার না। এটা হচ্ছে জীবন রক্ষাকারী করার জন্য আমরা সাধারণত ইউজ করি। তো সেই ক্ষেত্রেই ব্যবহার করা ভালো। আর এদিক থেকে আরও একটা ব্যাপার আছে যে যখন আমরা ইনফ্যান্ট ফর্মুলা দেই তখন হচ্ছে অনেক কিছু কাউন্ট করে দিতে হয়, বাচ্চার হচ্ছে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দিয়ে দেখে দিতে হয়। তো হচ্ছে অনেক ধরনের ফর্মুলা বাজারে পাওয়া যায় এবং সেগুলো আবার স্টেজও পাওয়া যায়, সেই স্টেজ অনুযায়ী শিশুকে দিতে হয়। তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কারো ইনফ্যান্ট ফর্মুলা ইউজ করা উচিত না। জি, এখন একজন দর্শক জানতে চেয়েছেন যে শহরের সবাই তো আর গ্রামের অর্গানিক মুরগির ডিম কিনতে পারে না, তাহলে কি ডিমের চাহিদা কিভাবে পূরণ করা যায়? আচ্ছা, এটা একটা খুবই মজার প্রশ্ন। অর্গানিক বলতে তুমি কি বুঝো বলো তো? যেটা খাঁটি, যেখানে কোনো প্রসেসিং না হতে পারে সেগুলাই। ওকে, তো অর্গানিক আসলে অনেক ভাস্ট একটা শব্দ। এটা হচ্ছে তুমি যেটা বলেছো অনেকাংশেই সঠিক। যেমন হচ্ছে অর্গানিক খাবার যখন বলবো সেটা হচ্ছে এমন একটা খাবার হতে হবে যেখানে কিনা কোনো ধরনের প্রসেসিং হবে না। ইভেন যেমন মুরগির কথাই বলি, মুরগিকে যে আমরা ফিডটা খাওয়াই সেটা যে শস্যটা হবে সেটাও অর্গানিক হতে হবে।
তারপরে যে সয়েলে সেই খাবারটা তৈরি হবে সেই সয়েলের এনভায়রনমেন্ট ঠিক থাকতে হবে, মানে মাটিতে লেট থাকা যাবে না এবং অন্যান্য মানে কোনো রাসায়নিক ব্যবহার করা যাবে না, মানে অনেক প্রসেস আছে। এবং অর্গানিক হওয়ার জন্য অনেক সার্টিফিকেশন প্রয়োজন হয়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে অর্গানিক বলতে আসলে খুব কিছু নেই, যে দেশের গ্রামের বাড়িতে হলেই সেই মুরগিটার ডিমটাই যে অর্গানিক হবে সেটা আমরা আসলে বলতে পারছি না। তবে অর্গানিক এবং হচ্ছে এমনি পোলট্রি মুরগির যে ডিম, সেটা হচ্ছে পার্থক্য শুধুমাত্র একটা জিনিসে, সেটা হচ্ছে একটু ওমেগা 3 বেশি থাকে, ভিটামিন এ ই একটু বেশি থাকে, বিটা ক্যারোটিন আমরা যেটাকে বলি, এটা একটু স্লাইটলি বেশি থাকে, এমন আহামরি কিছু বেশি থাকে না। তবে আমরা সেটা হচ্ছে নর্মাল মুরগির ডিম থেকেই পেতে পারি। অর্গানিক হওয়াটা বাঞ্ছনীয় না, তবে অর্গানিক খেতে পারলে ভালো, কারণ অর্গানিক প্র্যাকটিস করা উচিত আমাদের সেফ ফুড খাওয়ার জন্য। আর জিএমও হওয়া যাবে না অর্গানিক হওয়ার জন্য। তো যেহেতু সার্টিফিকেশন বডি আসলে বাংলাদেশে অর্গানিক করার জন্য কেউ নেই, তো অর্গানিক বলতে যে খাবারগুলো পাওয়া যায় আসলে অর্গানিক কতখানি সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তাই আমরা সাধারণত চেষ্টা করব যেটা পাচ্ছি সেটাই খাওয়ার জন্য, এবং হচ্ছে অর্গানিক বলে যেটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে সেটা সেফ কিনা সেটা দেখার জন্য। তাহলে দেখতে পাবো যে হচ্ছে আসলে অর্গানিক যে খাবারটা রয়েছে সেই অর্গানিক খাবারটার মান কতটুকু ভালো এটা আমাদের যাচাই করতে হবে, ট্রাস্টেবল সোর্স থেকে নিতে হবে, এবং চেষ্টা করতে হবে যে আমরা যাতে সেই অর্গানিক ফুড মানে এই ডিমটা যদি অর্গানিক হয় সেটা আসলে কতটুকু আমাদের রিসার্চ করে আগে বের করতে হবে। তারপরে আমরা সেটা অর্গানিক সার্টিফিকেশন যদি কোথাও থেকে আনতে পারি তাহলে হচ্ছে আমরা খেতে পারবো। আর অর্গানিক ভাবে তৈরি করা খাবারের বাজার মূল্য অনেক হয়, তো এটা সবার জন্য উপযুক্ত না। তো সেই ক্ষেত্রে সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে না। তো সেই জন্য অর্গানিকের পিছনে না ছুটে আমরা হচ্ছে চেষ্টা করতে পারি যে হচ্ছে নর্মাল আমরা হাতের কাছে যেটা পাচ্ছি সেখান থেকে খাওয়ার, কিন্তু সেটাও কি সেফ কিনা, কোয়ালিটি ভালো কিনা সেটা দেখে শুনে খাওয়া। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে স্ট্রিট ফুড তো সম্ভবত রাস্তায় বানানো হতে পারে বা রাস্তায় অনেকক্ষণ রাখা হতে পারে, কিন্তু রেস্টুরেন্টে যে খাবারগুলো বানায় সেটা তো আর বাইরে থাকে না। তাহলে কি রেস্টুরেন্টের খাবার কি স্ট্রিট ফুডের থেকে একটু সেফ হতে পারে? রেস্টুরেন্টে কিচেনটা আমরা কখনো ভিজিট করিনি। জি। রেস্টুরেন্টের কিচেন যদি আমরা কখনো ভিজিট করতাম তাহলে আমরা কখনো রেস্টুরেন্টে খেতেই যেতাম না, আই হোপ। ঠিক আছে, সো দেখা যায় যে অনেক রেস্টুরেন্ট তারা হচ্ছে কিছু লেভেলিং বা হচ্ছে সার্টিফিকেশন মেনটেন করে। যেমন হচ্ছে মাঝখানে যে আমাদের গুড রেস্টুরেন্ট, স্টার দেওয়া রেস্টুরেন্ট কিছু বের হয়েছিল, রেস্টুরেন্টে নাম্বারিং করা হয়েছিল যে এটা 5 অথবা 4 নাম্বার ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে বোঝানো হয় যে এটা কতখানি আসলে গুড প্রসেসিং, গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে হচ্ছে মেনটেন করে। তো সেই দিক থেকে গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস যারা মেনটেন করে তাদের রেস্টুরেন্টে খেয়ে আমরা খেতে পারি সপ্তাহে মাসে একবার। কিন্তু সব থেকে নিজের জন্য বেস্ট হলো নিজের হাতে তৈরিকৃত খাবার, যেটা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি এবং নিজের টেস্ট অনুযায়ী বানাতে পারছি, অন্য কারো টেস্ট বার্ড অনুযায়ী খাচ্ছি না। এবং হচ্ছে যে এক জায়গার বার্গার আমার ভালো লাগে, যেমন হচ্ছে তুমি কোন জায়গার বার্গার বেশি পছন্দ করো? আমি বার্গার অত খাই না, কিন্তু আমার বার্গার ভাল লাগে, কি বলবো, আমার স্কুলের ক্যান্টিনের বার্গারই ভাল লাগে। এছাড়া আমি বার্গার অত খেতে চাই না, কারণ এটা আমার পেট অনেক বেশি ভরিয়ে দেয়। ওকে, নাইস। তাহলে কোন খাবারটা তুমি সাধারণত রেস্টুরেন্টে যে খাও? ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, কোন রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই তোমার ভালো লাগে? আমার চিকেনও ভালো লাগে, কেএফসির চিকেন অনেক ভালো লাগে। ওকে, ঠিক আছে। তো কেএফসি বা এই ধরনের যারা বড় বড় রেস্টুরেন্ট আছে তারা হচ্ছে একটা গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস মেনটেন করছে কিনা সেটা আমাদেরকে তদারকি করে দেখতে হবে, যে তাদের কিচেনের অবস্থা কি, তারা ঠিক মতো প্রিপেয়ার করছে কিনা, ঠিক টেম্পারেচারে ফুডটা কুক করা হচ্ছে কিনা, ঠিক টেম্পারেচারে কুকটাকে প্রিজার্ভ করা হচ্ছে কিনা, এগুলো দেখে মেনটেন করে দেন হচ্ছে আমাকে সেই খাবারটা খেতে হবে। এবং সেটা সম্পর্কে আমাকে অনেক বেশি জ্ঞান রাখতে হবে যাতে হচ্ছে আমি সেই খাবারটা খেয়ে অসুস্থ হয়ে না যাই।
আর ওই খাবারটা যেহেতু আমার পছন্দ, আর পছন্দের খাবার একটু কম খেতে হয়, মাসে 1-2 বার খেতে হয়, তাহলে সেই খাবারটা আমরা খাবো, তাহলেই দেখা যাবে যে আর সমস্যা হবে না। জি ম্যাম, সামনে তো অনেক স্টুডেন্টদেরই পরীক্ষা আসছে, তাহলে ব্রেইন সঠিকভাবে কাজ করানোর জন্য, পড়া যাতে মনে রাখার জন্য বা ভালো ঘুমের জন্য কি কি খাবার অ্যাকচুয়ালি কাজ করবে? আচ্ছা, আমি 4টা ব্রেন ফুড বলছি যেগুলো হচ্ছে ব্রেনের জন্য অনেক ভালো। সেটা 1 নাম্বার হচ্ছে ডিম, ডিমে থাকা কোলিন আমাদের জন্য খুব ভালো। 2 নাম্বার হচ্ছে ফিশ অয়েল বা মাছের তেল, তো সেটাও ব্রেনের জন্য খুব ভালো। সাধারণত এখনকার দিনের বাচ্চারা ফিশ খায় না। এবং নাটস, সিডস যেগুলো ব্রেনের জন্য খুব ভালো, এবং হচ্ছে গুড ফ্যাট যেমন ঘি খুব ভালো ব্রেনের জন্য। তো এই 4টা খাবার শুধুমাত্র পরীক্ষার আগে না, আসলে এটা একটা হচ্ছে হ্যাবিটে পরিণত করতে হবে যে খাদ্য তালিকায় আমরা রাখতে পারি। ম্যাম, মাছের ক্ষেত্রে কি মাছ খেতে হবে নাকি মাছের তেল স্পেসিফিকলি খেতে হবে? আচ্ছা, এখানে কথা হচ্ছে যে সকল মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সেই সকল মাছ খেতে হবে। তো সাধারণত আমাদের দেশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সামুদ্রিক মাছগুলোতে। তো সামুদ্রিক মাছের মধ্যে আমরা বলি সমুদ্রের যে ইলিশ সেটা নিতে পারি। তারপরে হচ্ছে সমুদ্রের টুনা আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না, কিন্তু সামুদ্রিক যে কোরাল, তারপরে হচ্ছে ভেটকি, এগুলো পাওয়া যায়, এবং রূপচাঁদা, এগুলো আমরা সপ্তাহে 2-1 দিন খেতে পারি, তাহলে এটার ঘাটতিটা অনেকাংশেই পূরণ হয়। অনেকে মাছ আগে ভেজে রান্না করে, এটা কি হেলথে কোনো এফেক্ট দেখা দেয় নাকি না? এবং তেলটা চলে যায় এবং তেল দিয়ে ভেজে তারপরে রান্না করে, তাহলে এটা কি ধরনের একটা এফেক্ট করবে বডিতে? ওকে, আমরা যখন মাছ প্রিপারেশন করি, প্রিপারেশন বলতে হচ্ছে যখন মাছ ধরা হয় তখন থেকে মাছের ডেটোরিয়েশন হয়, মানে হচ্ছে পচন শুরু হয়। মাছ যখন পানি থেকে তোলা হবে তখন থেকে পচন শুরু হবে। তো সেই পচন প্রক্রিয়া আমার ফ্রিজ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু চলতে থাকে, তাতেই অনেক পুষ্টিগুণ নষ্ট হয়, লস বলি আমরা এটাকে। তো তারপরেও যদি আমরা সেটাকে বের করার পর অনেক প্রসেস করে রান্না করি, তাহলে অনেকখানেই হচ্ছে কিন্তু এই ধরনের ওমেগা 3 প্রোটিন এগুলো লস হয়। তো এই জন্য আমরা সাধারণত বলি যে মাছকে একটু কম তেলে ভেজে যদি ভাজতে চাই, তাহলে কম তেলে ভেজে সেই তেলটা দিয়ে রান্না করতে, এবং মাছটাকে হাই হিটে যাতে রান্না না করা হয়, তাহলে হচ্ছে দেখা যায় এটা প্রোটিনটা অনেকখানি ডিনেচার হয়ে যায়, ঠিক আছে। এবং হাই হিটে তেল গরম করে মাছ দিলে ওই তেলটা স্মোক পয়েন্টে চলে যায়, তখন আমরা তো ভেজিটেবল অয়েল যেটাকে বলি, যেমন সয়াবিন তেল বা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করি, সেই তেলটাতেও মানে তখন হচ্ছে র্যান্সিড হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য হাই হিটে না ভেজে একবারে বসিয়ে রান্না করাটা সব থেকে বেশি স্বাস্থ্যসম্মত, এবং সেই ক্ষেত্রে পাত্রটাও ভালো হতে হবে, ভালো মানের পাত্র দিয়ে রান্না করতে হবে। তাহলে কি না ভেজে রান্না করাটা কি আরো বেটার অপশন? হ্যাঁ, না ভেজে রান্না করাটা বেটার অপশন। আর যদি ভেজেই খাই তাহলে আমরা হচ্ছে ভেজেই খেয়ে ফেললাম, সেটাকে আবার না কুক করলাম। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে অনেক শিশুদের মানে ফাস্টফুডের যে চাহিদা, এটা সরানো অনেক কঠিন হয়ে যায়। এরকম মানে একটা ফাস্টফুডের খাবার এইটাতে কিভাবে চেঞ্জ করা যায়? ওকে, হেলদি খাবার। হ্যাঁ, হেলদি ইটিং হ্যাবিটস এটা হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস। আজকে আমি শুরু করলাম, আমার কাছে একজনকে নিয়ে আসলো, আমি বলে দিলাম বাবা তুমি কালকে থেকে আর খেও না। যদি আমি তোমাকে বলি যে তুমি 3 থেকে 4 দিন বাইরে যেয়ে খাচ্ছ, তুমি খেও না, কালকে থেকে খাবে না, কিন্তু তোমার মন তো সেটা মানবে না, মানবে? তোমার তো ক্রেভিংস হবে, খেতে ইচ্ছা করবে, এটা তো তোমার অভ্যাস। তো যে কোনো অভ্যাসকে ওটাকে সরানোর জন্য আমরা যেটাকে বলি ছোট ছোট স্টেপ নেওয়া। যেমন হচ্ছে আমি এই সপ্তাহে 2 দিন যাব, আগে 3 দিন যেতাম, 2 দিন যাব, তারপরে সপ্তাহে 1 দিন যাব, তারপরে সপ্তাহে যাব না, 15 দিন পরে যাব। এভাবে করে আমরা ছোট বাচ্চাদেরকে হেলদি ইটিং হ্যাবিটসে নিয়ে আসতে পারি। এছাড়া এখানে হেলদি ইটিং হ্যাবিটসটা তৈরি করার জন্য অনেক কিছু ম্যাটার করে। যেমন হচ্ছে আমার বাসায় ফ্রিজে যদি সবসময় মিষ্টি থাকে, আমি ফ্রিজ খুলে তো মিষ্টি খাবোই, তাই না? কেউ তো আমাকে, আমি যদি মিষ্টি পছন্দও না করি আমি তো খাবোই, তাই না? তো আমরা এই জন্য বাসার পেন্ট্রি বা বাসার যে আমাদের খাবার রাখার জায়গাগুলো থাকে সেগুলোকে 3টা ভাগে বা 3টা কালারে ভাগ করি। একটা হচ্ছে গ্রিন কালার, যেগুলো সব সময় খাওয়া যাবে, একটা হচ্ছে ইয়েলো কালার, যেগুলো মাঝে মাঝে খাওয়া যাবে, আর যেগুলো রেড কালার, যেটা কখনো পেন্ট্রিতে আসবেই না,
ঠিক আছে। তো আমি যদি বলি যে গ্রিন কালারের খাবারগুলো কোনগুলো, তাহলে সেগুলো হচ্ছে বেসিক খাবারগুলো, যেগুলো বললাম মাছ, মাংস, ডিম, দুধ, বাজারে যেগুলো থাকে সেগুলো। ইয়েলো খাবার কোনগুলো, যেগুলো স্ন্যাকিং এর জন্য আমরা সাধারণত ইউজ করি, এবং যে সেগুলোর মধ্যে বাদাম হতে পারে। বাদামও যে অনেক বেশি খেতে পারবো তা কিন্তু না, যে মুড ভরে আমি বাদাম খাবো তা না। তো সেই ক্ষেত্রে ওখানে রাখতে পারি। মাঝে মাঝে আমি 2টা স্ন্যাকিং এর জন্য বিস্কিটসও রাখতে পারি, তো সেটা আমি রাখলাম। আর রেড জোনের খাবার হচ্ছে সমস্ত হাইলি সল্ট এবং প্রসেস করা খাবারগুলো, সেগুলো আমি বাসায় আনবো না। এবং এটার জন্য মা বাবা বা বাসার যারা লোকজন থাকে তারা অনেক বেশি আর কি রিলেটিভ, মানে এখানে তো তারা যদি খাবারগুলো বাসায় না আনে, তাহলে তোমার ক্রেভিংস লাগলো, তুমি তো নিশ্চয়ই যে টুপ করে বিস্কিটের কোটাটা খুলে নিয়ে একটা বিস্কিট খেয়ে ফেলবে না, কারণ তোমার বাসায় বিস্কিট নেই, তাই না? এবং বিস্কিটটা ইয়েলো জোনে রাখা আছে, তার মানে আমার ইচ্ছা করলেও আমি খেতে পারবো না, ওটা রেস্ট্রিক্টেড জোনে রাখা আছে। এবং আমার যখন প্রয়োজন হবে, ওই যে সপ্তাহে একদিন বা আমার রোটেশনে যখন মিল প্ল্যানিংয়ে আসবে, তখন আমি খাবো, এরকমের। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমরা স্কুল কলেজে যাচ্ছি, আমার পাশের যে ফ্রেন্ড সে কি খাবার আনছে সেটাও আমার ব্রেনকে অনেক বেশি উত্তেজিত করে। আমার ফ্রেন্ড প্রতিদিন চিকেন ফ্রাই নিয়ে আসে, আমার মা আমাকে হেলদি খাবার দেয়, তাহলে আমার মন কি ভালো লাগবে? লাগবে না স্বাভাবিকভাবে। তো এই জন্য স্কুল কলেজে যারা আছেন দায়িত্বরত, তাদেরও মানে প্রচার করা উচিত যে তাদের স্কুলের জন্য একটা মিল প্ল্যান থাকা উচিত, যে বাচ্চারা যদি তারা নিজ থেকে খাবার দিতে না পারে, তাহলে হচ্ছে অন্তত বাচ্চারা একটা মেনু ফলো করবে, যে তাদের টিফিনে এই খাবারগুলো থাকবে এবং এই খাবারগুলো সবাই আনবে। তাহলে দেখা যাবে ভ্যারিয়েশন কম হবে এবং সবাই একই খাবার খেলে হেলদি খাবারগুলো খাবার প্লেটে আসবে এবং বাচ্চারা সুস্থ থাকবে, এবং এটাও একটা হেলদি হ্যাবিটের মধ্যে পড়বে যাবে। তখন চাইলেও কেউ বেশি খেতে পারবে না। সময় শেষ হয়ে এসেছে, আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটি আজকের মতো সমাপ্ত করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ। জি দর্শক, শেষ হয়ে এলো আমাদের আজকের সবাই। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই উপকৃত হয়েছি। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য, আর ধন্যবাদ ম্যামকে আমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, অনেক সুন্দর করে তুমি কোয়েশ্চেন করেছো, আমরা অনেক কিছু জানতে পেরেছি। জি, আপনার উত্তরেও আমাদের ইটিং এর নলেজটা আরও বেড়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে দর্শক, আবার দেখা হবে আগামী পর্বে আরও অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিরে, বিলের কাগজ দে। ওস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনে বিল দেওয়া যায় এটা মানে আপনি জানেন না। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। ভালো আজ মামুন। জি ওস্তাদ, ভালো যাবো। For more updates